আমি মীরা হাসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত 11টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি কোটা সংস্কারে রাজনৈতিক সদিচ্ছা। আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা আমাদের স্টুডিওতে 3 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। এরই মধ্যে 2 অতিথি আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন, তাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের 3য় অতিথি এসে হাজির হবেন। আমি পরিচয় পর্বটা শুরু করবো আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম। সালাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার 24 ঘন্টা। একসঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। সোহরাব ভাই, আপনাকেও স্বাগত। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের এই আলোচনায় এসে যোগ দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস.এম. কামাল হোসেন এমপি। যেহেতু আপাতত আপনারা দুজনেই আছেন, আপনার দুজনকে নিয়ে আলোচনা শুরু করতে চাই। আমি আলোচনাটা প্রথম প্রশ্নটা সোহরাব ভাই আপনার কাছে নিয়ে যেতে চাই। বিশেষ করে যেহেতু আমি বলছি যে কোটা সংস্কারের রাজনৈতিক সদিচ্ছা, নিশ্চয়ই আমরা আলোচনার একটা প্রেক্ষাপটে বা একটা পর্যায়ে গিয়ে সে বিষয় নিয়ে নিশ্চয়ই কথা বলবো। কিন্তু আমরা এখন লক্ষ্য করছি গত কয়েকদিনে যে সর্বাত্মক আন্দোলন চলেছে, কাল বুধবার সর্বাত্মক ব্লকেডের ডাক দেওয়া হয়েছে, সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা দিয়েছে ছাত্ররা। এখন আমি বুঝতে চাই আপনার বিশ্লেষণে আসলে যে কোটা বাতিলের বা সংস্কারের বিষয় নিয়ে যেটা হচ্ছে, এটা আসলে দ্বন্দ্বটা কোন জায়গায়, পুরো বিষয়টার মধ্যে কি কোনো ধোঁয়াশা লক্ষ্য করেন কিনা এক, আর বলা হচ্ছিল যে জিনিসটা 2018 সালে মীমাংসা হয়ে গেছে, তাহলে এই কোটা নিয়ে জটটা আসলে পাকালো কারা? ধন্যবাদ। 18 সালে আসলে মীমাংসা হয়নি। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা শুরু থেকেই ছিল এবং বেশিই ছিল, প্রথমে 80% এবং সেখানে জেলা কোটা একটা বড় অংশ ছিল, আর সেটি বাদ দেওয়া হলো। এরশাদের সময় এটি 55%, পরবর্তীকালে প্রতিবন্ধীদের 1% বাড়ানো হয়। প্রশ্ন হলো যে কোটা এবং মেধা, এখন এই কোটা কি একেবারে পরীক্ষা ছাড়া কোটাকে চাকরি পায়? তা কিন্তু নয়, তাকে প্রিলিমিনারি দিতে হয়, তাতে লিখিত পরীক্ষা দিতে হয়, চূড়ান্ত পর্যায়ে সেখানে বিভাজন হয় যে মেধার একটা ক্রম থাকে, কোটার একটা ক্রম থাকে। এবং কালকে তো একজন আলোচক বললেন যে কোটার বাদ দেওয়ার পরেও অনেক ক্যাডারে যোগ্য লোক পাওয়া যায়নি। তো সুতরাং আমাদের মেধার সমস্যা আছে, সংকট আছে, এটা স্বীকার করে নিতে হবে। তো কোটা যদি বহাল থাকে এবং সেটি যদি 55-56% হয়, তাহলে সেই মেধার সংকটটা আরও বাড়বে। আর সমস্যার শুরুটা হলো 2018 সালে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছিল কোটা সংস্কারের দাবিতে, অর্থাৎ একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা। তারা 10 বলেছিল, 10, 15, 20 হলেও তারা মানে রাজি হতো। কিন্তু সরকার ঘোষণা দিয়ে দিলেন কোনো কোটা থাকবে না। এখন দেখুন যে আমাদের রাষ্ট্র তো বৈষম্যের উপর চলে, সাম্যের উপর না। যদিও স্বাধীনতার ঘোষণাপত্রে আছে যে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার। বিষয়টি হচ্ছে যে কোটা যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিসিএস চাকরি প্রত্যাশীরা তারা আন্দোলন করেছে, সুতরাং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি প্রার্থীর ক্ষেত্রে, বিসিএস এর ক্ষেত্রে এটি বাতিল করা হলো। কিন্তু তৃতীয় ও চতুর্থ শ্রেণীর, নবম গ্রেড থেকে পরবর্তী গ্রেড 13 থেকে 20, সেটা কিন্তু বাতিল করা হয়। সেটা কিন্তু সেই আমরা যেটাকে বৈষম্যপূর্ণ বলি, যে বৈষম্যপূর্ণ এবং অন্যায্য যে 56% কোটা কিন্তু সেখানে বহাল আছে। তো একই সরকারি চাকরি, আপনি যারা প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে যোগ দিবেন তাদের ক্ষেত্রে এক নিয়ম, যারা বিশেষ প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর ক্যাডার বা নন ক্যাডার পদে যোগ দিবেন তাদের জন্য আলাদা নিয়ম, এটা হওয়া উচিত। এখন সরকার চলে তো কি বলবো, এটারে বলা যে তাৎক্ষণিকতায়, মানে সরকারের স্থায়ী বা একটা নীতি পরিকল্পনা, টেকসই নীতি পরিকল্পনা থাকা দরকার সব ক্ষেত্রে। সেটা নিয়োগের ক্ষেত্রে থাকা দরকার, সেটি কর নীতির ক্ষেত্রে থাকা দরকার, সেটি ব্যাংক ঋণের ক্ষেত্রে থাকা দরকার, সব ক্ষেত্রে। কিন্তু আমরা দেখি এর ব্যত্যয়। আর যেমন 18 সালে
যেহেতু যারা রাজপথে আন্দোলন করেছে তাদের দাবি মেনে নেওয়া হলো, এবং সেক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের এই যারা কোটা সংস্কারের আন্দোলন করেছেন তারা বলেনি যে মুক্তিযোদ্ধার সন্তানদের কোনো কোটা দেওয়া যাবে না। তারা বলছিল এটা যৌক্তিক করা হোক। তার মানে কি এটা বলা যেতে পারে ওখানে জটিলতা তৈরি হলো, চেয়েছিল সংস্কার, হলো বাতিল। হ্যাঁ, হলো, এটা তো স্পষ্ট, মানে এটা হলো ওপেন সিক্রেট যে যা চায়নি তাই পেয়েছে তারা। এখন আর যেটা হয়েছে যে 2021 সালে যে মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে একটা রিট করা হয়েছিল, সেই রিটের হাইকোর্ট রায় দিল যে আচ্ছা, হাইকোর্টের রায় সেখানেও দেখুন, যদি কোটা ন্যায্য হয় তাহলে অন্যদের ক্ষেত্রে যে কোটা, সেই ব্যাপারে কিন্তু হাইকোর্ট কিছু বলেনি। হাইকোর্ট বলেছেন শুধু মুক্তিযোদ্ধাদের পক্ষে। হতে পারে যে তাদের পক্ষে যেহেতু রিট এসেছে, কিন্তু নীতিগত হলে যে কোটা ন্যায্য কি অন্যায্য, তাহলে কিন্তু প্রশ্ন আসবে সেটা 10ম গ্রেডে কি হবে, প্রথম গ্রেডে কি হবে, বা 20তম গ্রেডে কি হবে। আসবে যে সেটি মুক্তিযোদ্ধার কোটা যদি থাকে বা পুনর্বহাল হয়, নারী কোটা কি হবে, প্রতিবন্ধী বা আদিবাসীদের কোটা কি হবে। সুতরাং একটা জটিল পরিস্থিতি। এখন এটা একমাত্র উচ্চ পর্যায়ের কমিশন গঠন করে, এবং বিষয়টা কিন্তু নির্বাহী বিভাগের। হ্যাঁ, নির্বাহী বিভাগের আদেশ যদি সংবিধান বহির্ভূত হয় এবং কেউ যদি আদালতে যায়, তখন সংবিধান সেখানে হস্তক্ষেপ করতে পারে, এটা বৈধ কি অবৈধ নয়। আপনি উচ্চ আদালতের কথা বলছেন, তখন যদি আমরা আইনমন্ত্রীর কথাও লক্ষ্য করি, তিনি স্টুডেন্টদেরকে বলছেন যে উচ্চ আদালতের পথ দেখিয়ে দিচ্ছেন, যে সেখানে গিয়ে তারা তাদের আর্গুমেন্ট পেশ করতে। এটাই বা কীরকম? আচ্ছা, রাজনৈতিক নেতাদের তারা তো সবসময় কি বলে, জনগণ বৃহৎ, প্রথমত দল কি চায় সেটি সবসময় তার দিকে সেটা বিবেচনা করেন। পরবর্তীকালে যেটা মানুষের বেশিরভাগ মানুষ যেটা পছন্দ করবে, এখন আন্দোলনকারীদের আন্দোলন থামানোর এটাই পথ, যে এটা যেহেতু আদালতের বিষয়। আরেকটা কিন্তু তিনি বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারা কিন্তু একটা কথা বলছেন যে আন্দোলনকারীদের প্রতি এক ধরনের সহানুভূতি, এক ধরনের সংহতি, এবং তাদের আন্দোলনটাতে অন্যায্য নয়, এটা কিন্তু বলেছে যে এটি উচ্চ আদালতে ফয়সালা হওয়া উচিত। এখন উচ্চ আদালতে ফয়সালার তো নানা রকম, হাইকোর্টের রায় তো আমরা অনেক ক্ষেত্রে দেখছি আপিল বিভাগ রহিত করে দেয়, আবার অনেক ক্ষেত্রে পুনর্বহালও করে, মানে সেটি বহালও রাখে। এখন এক্ষেত্রে কি করে, আগামীকাল যেহেতু শুনানি আছে, আমরা সেই আপিলের রায়ের অপেক্ষায় থাকবো। জি, আমার এইটা বিষয়টা সম্পর্ক প্রশ্ন আছে, আমি এটা ফিরে এসে করবো। তবে এরই ফাঁকে আমাদের সাথে এই আলোচনায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব SM কামাল হোসেন MP এসে আমার সাথে যোগ দিয়েছেন। SM কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। আমাদের আলোচনার প্রাসঙ্গিকতা বা আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা রেখেছি কোটা সংস্কারের রাজনৈতিক সদিচ্ছা। কিছুক্ষণ আগে সোরা ভাই তার প্রাথমিক বক্তব্য যেটা বলেছেন সেটা নিশ্চয়ই আপনি শুনেছেন। তারপর যেটুকু শুনেছেন, যেখান থেকে যে পয়েন্ট রেজ হয়েছে আমি সেটা নিয়ে আপনাকে জানতে চাইবো। তবে এই ফাঁকে যদি সালাম ভাইয়ের কাছ থেকে তার বিশ্লেষণটা শুনে নিই। সালাম ভাই, যদিও আমরা দেখছিলাম যে এই কোটা আন্দোলন নিয়ে স্টুডেন্টদের এই মুভমেন্টে সরকার এক ধরনের বা আওয়ামী লীগ এক ধরনের সতর্ক দৃষ্টি রাখছেন, তারপরও বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে যে এটা আসলে মানুষের দৃষ্টিকে সরানোর একটা বিষয়। এখন যদি এই সরকারি কৌশলও হয়ে থাকে সরানোর বিষয়ে, সেক্ষেত্রে এই ঘটনাতে বিএনপি আসলে সমর্থন দিয়ে কি অর্জন করছে? আপনাকে ধন্যবাদ, আমার সহযোগী বিজ্ঞ আলোচক ওনাদেরকেও ধন্যবাদ জানাই, যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। এইখানে বিএনপি লাভ লসের কোনো ব্যাপার নাই। বিষয়টা হলো যে একটা সমস্যা আছে, এবং যেটা সৌরভ ভাইও বললেন, এবং উপস্থাপনা যে কথাটা আসছে, যে দেখেন এই সমস্যাটা যখন সৃষ্টি হয়েছিল তখনই কিন্তু এটা সমাধান হতে পারত, কিন্তু তখন সমস্যাটা সমাধান না করে এটাকে আরো জটিল করা হয়েছে। অর্থাৎ তারা চাইলো সংস্কার, আর সরকার হুট করে বাতিল করে দিল, অর্থাৎ ওইখানেই তো সমাধান হইতে পারত। আর এই কাজেই বিষয়টা হলো যে এখন আবার হঠাৎ করে আবার এই বিষয়টা কেন আসলো এই সময়, কারণ আমরা দেখছি যে এই মুহূর্তে দেশের অনেকগুলো সমস্যা খুব বেশি আকারে পত্র পত্রিকায় মিডিয়া সামাজিকভাবে আসতেছিল, যেটা সরকার আসলে সেখানে অনেকটা তার জন্য একটা জবাবদিহির
না করার পর্যায়ে চলে যায়, যে দুর্নীতি নিয়ে আদার্স বিষয়গুলো নিয়ে এমন একটা পর্যায়ে চলে আসছিল। কারণ এর মধ্যে এইটা সবার দৃষ্টিটা এখন এদিকে নিয়ে আসা, তো এটার জন্য এইখানে বিএনপির লাভ লসের কোনো বিষয় নাই। বিএনপি যেটা বলছে, আমরা যেটা বলি পরিষ্কার, যেটা তো অবশ্যই মেধার কোনো বিকল্প নাই, এটা তো পরিষ্কার কথা। কিন্তু এই সরকার মেধার কোনো আমলই নেয় না। এই সরকার সবকিছুতে এমনভাবে করতে গেছে যে তারা দলীয়করণ করতে যেয়ে সবকিছুই গুলায় ফেলছে। তো এর জন্যই এখন এটা তো সমস্যার সমাধানটা খুবই সহজ, আলোচনা করেই তারা সমাধান করতে পারতো এটা, কিন্তু তারা সেই পথে যায়নি। এখন আবার সেটা আদালতের উপরে তারা সেটা ছেড়ে দিছে। তো এটাকে নিয়ে এত ঘোলা করার তো কোনো বিষয় এখানে নাই, ঘোলা করার কোনো বিষয় না। কারণ এটা সময় আসতেছে, বাড়তেছে, পরিবর্তন হইতেছে। আর সে জায়গায় মুক্তিযোদ্ধার কোটা কতটুকু থাকবে না, যেমন যারা আন্দোলন করতেছে তারাও তো বলেন এটা অ্যাবসলিউটলি বাদ দিতে। তারাও বলছে যে এটা সংস্কার হতে পারে, আর আদার্স যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তো সেটা নিয়ে শুধু এটাকে ঘোলাটে করতেছে কেন সরকার এটা নাকি খেলতেছে কেন? এটা হলো আমাদের কথা। তাই এই জন্যই এই বিষয়টা দেখেন, আমরা এই যদি একটা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির ব্যাপারেও যদি আমরা একটা মিছিল দেই, ওইখানে এর আগেই পুলিশ যায় একেবারে সাজ র পার্টি অফিসের সামনে দাঁড়ায় থাকে যাতে কোনোভাবে একটা মিছিল বের হতে না পারে, তাই না? তা আজকে যে এই যে সারা দেশে আজকে যেটা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়াইতেছে বা তারা করতে দিতেছে, সেইখানে তো সরকার মানে এত সময় কেন নিতেছে, কারণটা কি? মানে এটা তো হতে পারে শিক্ষার্থীর বিষয়, তো সেক্ষেত্রে তো সরকার সতর্ক থাকতেই পারে। না, সতর্ক তো সব ব্যাপারই থাকবে, কিন্তু আমার কথাটা হলো যে এই সমস্যাটা তো সৃষ্টি হয়েছিল আরো আগে, তখনই সমাধান করতে পারতো। এটা করে না, ওই সাথে সমস্যাটা আরো জটিল করছে। তো কাজে এখনো ইনা নিয়ে পরিষ্কার বলে দিল যে আসো আমরা বৈশাখে আলোচনা করে সমাধান করে ফেলি, বসলেই তো হয়ে যায়, তাই না? আর এখানে কোটার বা পাশাপাশি শিক্ষকদের যেটা আছে, সব সংগঠন তো আর সরকারি দলের সাথেই আছে। জি, তাহলে আমি এই বিষয়টা নিয়ে একটু জনাব এস এম কামাল আপনার বিশ্লেষণটা শুনতে চাই। সালাম ভাই যেটা বলছিলেন যে এটা নিয়ে বসলেই তো হয়ে যায়, সেক্ষেত্রে যদি আপনাদের দলের সাধারণ সম্পাদকের বক্তব্য জানতে চাই বা আমরা গণমাধ্যমে বরাদ দিয়েও দেখি, সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আন্দোলন স্থগিত বা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে কিনা। সেখানে আপনিও ছিলেন সেই সম্মেলনে এবং সেই বৈঠকে। সেখানে তার বক্তব্য ছিল এরকম যে আমি যা বলার বলে দিয়েছি, এ থেকে বুঝে নেন, আমার যা বলা হয়েছে, খালি ভাষাটা বুঝে নেন। আমি অন্তত বুঝতে পারিনি, আপনি যদি একটু বুঝিয়ে দেন, পাশাপাশি এটাও যদি একটু বুঝিয়ে দেন যে কোটা সংস্কার আন্দোলনে কোনো ধরনের উস্কানি না দিতে ছাত্রলীগের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ, যেটা আপনাদের সাধারণ সম্পাদক জানিয়েছেন, নিঃসন্দেহে সাহসী স্টেটমেন্ট, কিন্তু ভাতৃপ্রতিম সংগঠনকে এইভাবে সন্দেহ চোখে দেখার কারণটা কি আসলে? আপনার ধন্যবাদ, বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ জানাই। কোঠা আজকে ছেলেদের ফ্ল্যাকার্ডগুলো দেখেন, কোঠা বাতিল করতে হবে। দুই একজন আবার বলছে সংস্কার। কোঠা বাতিল করছেন প্রজ্ঞাপনের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী, সেইভাবেই চলছে। মুক্তিযোদ্ধার কয়েকজন সন্তান হাইকোর্টে এই কোটার এই যে প্রজ্ঞাপনের বিরুদ্ধে মামলা করছে, অর্থাৎ অনেকে জ্ঞান পাপী আছে, না জেনে অন্য কথা বলে। কিছু জ্ঞান পাপী আছে, না জেনে অন্য কথা বলে। মুক্তিযোদ্ধার কিছু সন্তান এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে আদালতে আপিল করছে। কেউ আদালতে কেউ দাঁড়ায় নেই, ছাত্রদের পক্ষেও কেউ দাঁড়ায় নেই, ধরেন সরকারি উকিলও দাঁড়ায় নেই। সেখানে একতরফা রায় হয়েছে, প্রজ্ঞাপন বাতিল হয়েছে। ছাত্ররা আন্দোলন করছে, বিষয়টা তো আদালতে আবার আপনার সরকার পক্ষ আপিল করছে এবং ছাত্রদের একজন প্রতিনিধি তারা তাদের আইনজীবী আজকে নিয়োগ করছে। আমাদের দলের সাধারণ সম্পাদক কি বলেছেন যে এই প্রজ্ঞাপন মাননীয় প্রধানমন্ত্রী জারি করেছিলেন, সেই প্রজ্ঞাপনের বিরুদ্ধে আপিল করেছে, প্রজ্ঞাপন ক্যান্সেল করেছে। আমরা মনে করি যে আদালত সকল পক্ষে, উচ্চ আদালত সকল পক্ষের মতামতের ভিত্তিতে একটি যৌক্তিক সিদ্ধান্ত নেবে। এখানে তো আইনের কোনো ধারার বিষয় না। উচ্চ আদালত সব কথা শুনে তার দৃষ্টিতে যেটা যুগোপযোগী সেই সিদ্ধান্ত নেবেন। এবং ছাত্রদের বলছেন যে পরীক্ষা চলছে,
পরীক্ষার্থী এবং সাধারণ মানুষের জন্য কষ্ট না হয় এই ব্যাপারে তাদেরকে এই বিষয়টা মানে ধৈর্য ধারণ করে এই বিষয়টা বিবেচনা করার জন্য অনুরোধ করেছি। তাহলে কামাল ভাই এই প্রশ্নটা আমি আপনার বলি ভাতৃপ্রতিম সংগঠন, আপনার একটা কথা মনে আছে, আমি সেদিন আওয়ামী লীগ অফিসে বসা ছিলাম যখন নিরাপদ সড়কের আন্দোলন হয়। একটা মেয়ে আপনার ভিডিও ফুটেজে বেরিয়েছিল যা আওয়ামী লীগ অফিসে মেয়েদের ধরে সেখানে নির্যাতন করা হচ্ছে। আমি বসা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বসা ছিল, আমরা অবজার্ভ করতেছি আন্দোলনটা কি হচ্ছে। আমরা তখন আন্দোলনকারী ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্র নিয়ে ওই অফিসেও নিয়ে গেলাম, দেখো এইভাবে প্রচার প্রপাগান্ডা ছড়ানো হলো। আমি মনে করি এইখানে তৃতীয় কোন পক্ষ শক্তি ঢুকে, যেমন আপনার মনে আছে চট্টগ্রামের যিনি বিএনপির উপদেষ্টা, আগের বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ সাহেব, তার কিন্তু আপনার ভিডিও ফুটেজ বের হয়েছে। ছাত্র দলের এক ছেলের বলছিল তোমরা প্যান্ট শার্ট পরে এদের সাথে মিশে যেতে পারো। আমি এখনো বলি না যে বিএনপি আর সমর্থন দিচ্ছে সেইটা ঠিক আছে, বিএনপি এলেনি, কিন্তু আমার ছাত্রলীগ এবং আমার সহযোগী সংগঠনকে, কারণ এর ভিতরে এই ব্যানারকে ব্যবহার করি তো ছাত্রদের ভিতরে একটা যে কোনো একটা আপনার কোনো ঘটনা ঘটাতে পারে, অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। কিন্তু প্রশ্নের জায়গাটা হচ্ছে আমার যে আপনি বলছিলেন যে সরকারের বিষয়টা মানে আদালতের বিষয়টা, সেক্ষেত্রে সমস্যাটা যেটা মানে আমার জানার আগ্রহ যেটা হচ্ছে সরকারের যে এই দায় এড়াতে আপনি বলছিলেন যে পুরো বিষয়টা হচ্ছে আদালতের এখতিয়ারে চলে গেছে। আদালতে আপনার সরকার পক্ষে যেহেতু অর্ডারটা ছিল এক্সিকিউটিভ অর্ডার, সেই এক্সিকিউটিভ অর্ডার রাষ্ট্রপক্ষের আইনজীবী উচ্চ আদালতে টেকাতে পারেনি। এখন টেকাতে না পারার দায় তো আসলে সরকার পক্ষেই যায়। সেক্ষেত্রে আন্দোলনকারীরা বলছেন যে এই দায় কেন উচ্চ আদালতকে সামনে রাখা হচ্ছে? উচ্চ আদালত প্রজ্ঞাপন জারি করছে, উচ্চ আদালত ক্যান্সেল করছে, তো উচ্চ আদালতে আবার অ্যাপিলেট ডিভিশনে সেটা হবে। এখন যারা বলে ইমোশনালি বললি তো হবে না, আর কিছু জ্ঞান পাবি সমর্থন করলি তো হবে না, বাস্তবতার সাথে তো কইতে হবে। আপনি আদালতে একটা রায় দিছে, সরকার আদালতের রায় কি সরকার তো সেই প্রজ্ঞাপন মানে এখনো আদালতের রায় তো ক্যান্সেল করেনি, আদালত রায় দিছে, সরকার ওইটা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে হয়তো ক্যান্সেল করতে পারে বা ছাত্রদের সাথে আলোচনা করতে পারে, সেটা আদালতের চূড়ান্ত। যেহেতু অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হয়েছে সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আজকে যারা এই কথা বলছেন সেই জ্ঞান পাপীরা কালকে বলবে সরকার আদালতও মানে না। ওকে, তাহলে আমি একটু সালাম ভাই আপনার বিশ্লেষণটা শুনতে চাইবো। সেক্ষেত্রে তাহলে কি বলবেন যে যেহেতু এক্সিকিউটিভ অর্ডার আদালত টেকেনি, তার মানে যে একটা বড় অভিযোগ করা হতো যে উচ্চ আদালত আসলে সরকারের নিয়ন্ত্রণে, সরকারের কথার বাইরে যায় না, সেটা মনে হচ্ছে এরকম? আর পাশাপাশি বলছিলেন যে থার্ড পার্টি কেউ সুবিধা নিতে পারে এই ঘটনা থেকে। থার্ড পার্টি তো সেটা যে কেউ হইতে পারে। আমি যে কথাটা প্রথম বলতেছি যে আপনার এখানে বলছে যে রাজনৈতিক সদিচ্ছা, অর্থাৎ সরকারের যে কথাটা, সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে এটা তো 18 সালে যখন আন্দোলনটা শুরু হলো, আমি আবার ব্যাক করে ওইখানেই যাচ্ছি যে তারা তো এটা সংস্কার চাইছিল, সরকার বাতিল করলো কেন? প্রশ্নটা তো সেখানে। এটা করে তো এটাকে আরো জটিল করে দিছে। একটা সংস্কার হইতেই পারে, যে কোনো একটা আইনের যে কোনো চলমান, মনে করে আস্তে আস্তে সবকিছু বাড়তেছে না, সেটা হইতেই পারে যে এটা কোটায় এত এত ছিল, ঠিক আছে এত হইলো না, এত এত হইলো, এটা হইতেই পারতো এটা। এবং ছাত্রীরা তো তাই চাইছে তাই, কিন্তু আপনি অ্যাবসলিউটলি সব বাতিল করে দিলেন। অর্থাৎ এখানে যেহেতু মুক্তিযুদ্ধের প্রশ্নে একটা ন্যাচারালি মানুষের একটা সেন্টিমেন্টাল ব্যাপার থাকতেই পারে, তো সেটা তো কেউ বলে নাই, ছাত্রছাত্রীরা তো বলে নাই যেটা বাতিল করে দেন। আপনি বাতিল করলেন কেন? আপনি প্রবলেমটা বাড়াইলেন কেন? মুক্তিযুদ্ধের কোটা বাতিল করতে হবে না, এটা তো বলতেছি এখন অনেকে বলতে, কিন্তু যখন শুরু হয়েছে বিষয়টা তখন তো সেটা ছিল। কালকে আমিও অনেক ছাত্রছাত্রীর কথা শুনছি, কেউ বলছে যে বাতিল চাই, কেউ বলছে সংস্কার চাই, এখনো কিন্তু এই অবস্থাটাই আছে। তো এটার জন্যই এখন এটা কেন সরকার এটাকে নিয়ে খেলতেছে? আচ্ছা, তাহলে সরকার তৃতীয় পক্ষের সুযোগ দিচ্ছে কেন? তাহলে সরকারই চায় তৃতীয় পক্ষ ইনভলভ হোক।
তাই না? আজকে কেন চায়? আজকে আর এটা যেটা যে ওই সময়ের আমার ভাই যেটা বলল যে যেটা সেই সময়ের ব্যাপারটা, সেই সময়ের ব্যাপারটা তো ওই সময় ঘোলাটে তো করছে তারাই, এই ছাত্রলীগকে তো তারাই নামাইছে মাঠে, তাই না? সেসব হাতুড়ি বাহিনীটা তো প্রথম মানুষ চিনল সেই সময়, সাধারণ ছাত্রছাত্রীদের উপর যে অবস্থাটা হয়েছে সেই সময়, এটা তো বাস্তব। ওই যে আমাদের কি একজন আন্তর্জাতিক ওই যে ফটো সাংবাদিক, সে যখন ওই বিষয়টা, সে তো কোনো দল করে না, বিএনপি তো করেই না, কিন্তু তারও যখন একটা সাক্ষাৎকার আসলো তারপরে কি হলো, তাকে জেলে যাইতে হলো। তো এইগুলো হলো যে এটা আমার পরিষ্কার কথা যে এটা সরকার ডিলে করে সরকার এটাকে নিয়ে খেলছে কেন, এটার পেছনে কি উদ্দেশ্যটা আছে? তাহলে আমি একটা এই জায়গা থেকে বিরতি নিই, বিরতির পর ফিরে এসে আপনাদের কাছে শুনতে চাইবো নিশ্চয়ই যে আসলেই কি এটাকে জিয়ে রেখে কোনো ধরনের রাজনৈতিক খেলা হচ্ছে কিনা, পাশাপাশি এটা আসলে আদালতের বাইরে গিয়েও সমাধান সম্ভব কিনা, নাকি দিন শেষে এটার সমাধান আদালত থেকেই আসবে, সেটা যদি একটু থর বিশ্লেষণ করা যায়, আমি এটা বিরতির পর সেটাই করার চেষ্টা করবো। ছোট্ট একটা বিরতি, ফেরত পর আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। সোহরাব হাসান, আপনি শুনছিলেন এই সমস্যার সমাধান অনেকেই বলছেন যে আসলে আদালতের বাইরে গিয়েও করা সম্ভব। আপনারা কি মনে করেন সেরকম? অনেক সংবিধান বিশ্লেষক অবশ্য এই বক্তব্যই দিচ্ছেন। ধন্যবাদ। প্রথমে কথা হচ্ছে যে আমরা কোনো সমস্যা দ্রুত সহজে সমাধান হোক এটা বোধহয় চাই না। আর দেখুন, এরকম একটা শিক্ষার্থীদের কোটা না মেধা দীর্ঘদিন বিতর্ক চলে আসছে, আন্দোলন হয়েছে, আন্দোলনে একটা নিষ্পত্তি হলো, এরপর আবার সেটি নতুন করে আসলো। প্রথমত হচ্ছে দেখেন, এখানে কামাল ভাই এক ধরনের এক দৃষ্টিভঙ্গিতে বলেছেন, সালাম ভাই আর এক দৃষ্টিভঙ্গিতে। এক হচ্ছে এই যে আমাদের রাজনীতিতে পারস্পরিক সন্দেহ অবিশ্বাস এত প্রকট, যে ছাত্রদের একটা আন্দোলন, এটি বিএনপি মনে করে যে এটি এখন সরকার বেশ বিপদে আছে, দুর্নীতি, ভারত প্রধানমন্ত্রী ভারত সফর, ট্রেন যাত্রা করে, করিডোর ইত্যাদি নিয়ে, সুতরাং এরকম একটা বোধহয় এটা একটা সরকারের সাজানো। আবার কামাল ভাই মনে করতেছেন যে এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে, আন্দোলনটা ছাত্রদের, তাই ষড়যন্ত্র তৃতীয় পক্ষ মানে তো বিএনপি। কিন্তু দেখবেন যে কোটার ব্যাপারে সংস্কার নিয়ে কিন্তু কারো কোনো আপত্তি নেই। আচ্ছা, এখন হচ্ছে না, সংস্কার নিয়ে আপত্তি তো আছে। কার আপত্তি আছে? এ কারণে কার আপত্তি? যেমন 2018 আপনি ঘটনা শুনলেন, যে খুব স্বাভাবিকভাবে যে দাবি মেনে নেওয়া হয়েছে তা কিন্তু নয়। সে সময় কিন্তু একটা অচল অবস্থা তৈরি করতে পেরেছিল এই শিক্ষার্থীরাই সারা দেশে। তারা কিন্তু সংস্কার চেয়েছিল। আমি ওই বিতর্কে যেতে চাই না, সংস্কার সেটা 5 না 10 হবে, 12 হবে, কিন্তু পুরো বাতিল করা হলো। বাতিল করে কি হলো, আপনি সংখ্যায় যাই হোক আদিবাসী, প্রতিবন্ধী, যাদের প্রতি এই সরকার প্রতিবন্ধীদের প্রতি খুবই সংবেদনশীল এবং তাদের অনেক তাদের উন্নয়নে অনেক কর্মসূচি নিয়েছে। নারী বলতে চাই যে নারী এখন যতই সমাজে নারী ক্ষমতায়ন হোক না কেন, এখনও সমান নয়। আপনি সেটা যে কোনো বাসে যদি যান তখনও দেখতে পারবেন, যে কোনো সরকারি অফিসেও দেখতে পারবেন। খুব বড় জোর 15%, 15 থেকে 18%, এর বেশি নয়। সুতরাং আমরা যদি সত্যিকার ক্ষমতায়ন চাই তাহলে সমানই হওয়া উচিত, কারণ জনসংখ্যার তো তারা অর্ধেক। আপনি একটু পূর্ব এশীয় যে কোনো দেশে যান, আপনি হাট বাজার থেকে শুরু করে সরকারি বেসরকারি অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে নারীর যে কর্তৃত্ব, নেতৃত্ব, সেটি কিন্তু এই বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে নেই। সুতরাং আমরা যদি ওই পর্যায়ে যেতে চাই বা ইউরোপ আমেরিকার পর্যায়ে যেতে চাই, তাহলে আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে। যে বিষয়টি আসছে যে এটি সমাধান তো আদালতের মাধ্যমেও হতে পারে। সরকারের জন্য সবচেয়ে সহজ হচ্ছে আদালতের মাধ্যমে এর সমাধান, কারণ তাহলে তার কোনো দায় থাকলো না। এখন ধরুন আদালত সমাধান দিল একটা, এখন আদালত শিক্ষার্থীরা মানল না, আদালতের দোহাই দিয়ে কি সবসময় করা যায়? তাহলে জামাত নেতা কাদের মোল্লার আদালত রায় দিয়েছিল যে যাবজ্জীবন, আন্দোলন করে কিন্তু শিক্ষার্থীরা, এদেশের মানুষ, তারা এটি আদায় করেছে তার মৃত্যুদণ্ড। সুতরাং আদালতে সব কিছুই করা যায় না। আদালত তো অনেক কিছু, আদালত তো ষোড়শ সংশোধনী বাতিল করেছে, কিন্তু বাতিল হয়েছে, বা ষোড়শ সংশোধনী বাতিল হওয়ার পর কিভাবে চলছে। সুতরাং অনেক বিষয় আছে। আর রাষ্ট্র চলতে হয় স্থির নীতি
পরিকল্পনার ভিত্তিতে মুক্তিযোদ্ধার কোটা নিয়ে আজকে আমরা কথা বলছি। অবশ্যই মুক্তিযোদ্ধার প্রতি মানুষের আবেগ আছে, সংহতি আছে, এবং তাদের বিশেষভাবে সম্মানিত করা হোক সেটাও আমরা চাই। কিন্তু একই সঙ্গে যদি বলেন, যদি বাংলা রাষ্ট্র স্বাধীনতার জন্য যাদের ত্যাগের কথা যদি বলি, মুক্তিযোদ্ধাদের সঙ্গে, মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে কেন শহীদ পরিবার আসলো না? শহীদ পরিবার তো 30 লাখ, 30 লাখ শহীদ পরিবার। আমরা 30 লাখ শহীদ পরিবার কিন্তু এই চাকরির ক্ষেত্রে বা আরও অনেক কিছু ক্ষেত্রে, ভাতার ক্ষেত্রেও শহীদ পরিবারকে কিন্তু আমরা বাদ দিয়েছি। আমরা মুক্তিযোদ্ধা পরিবারকে নিয়েছি, সেই মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে এখনও একটি পূর্ণাঙ্গ তালিকা হয়নি। সচিব থেকে শুরু করে অনেক কর্মকর্তা চাকরির বয়স বাড়ানোর জন্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে চাকরির বয়স বাড়িয়েছে, সুযোগ সুবিধা নিয়েছেন। এখন রাষ্ট্র বলছে সেই সুযোগ সুবিধা ফেরত দিতে হবে। তা আমাদের মুক্তিযুদ্ধ তো একটা ন্যায়, একটা কি বলে, ন্যায়ের জন্য সংগ্রাম ছিল। তো সেই ন্যায়ের সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছে বা যুদ্ধ করেছেন তাদেরকে আমরা সম্মান জানাতে চাই। অবশ্যই সেটি নিয়ে কি অসততা হতে পারে? সেটি নিয়ে কি ভুয়া মুক্তিযুদ্ধ হতে পারে? এবং প্রতি সরকার, এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, প্রতি সরকারে এমন এক একটি তালিকা হয়েছে, এবং এখন পর্যন্ত এই সমস্যাগুলো তো ঠিকই আছে, এগুলো তো সমাধানের বিষয় আছে। তারপরে এখন পর্যন্ত চূড়ান্ত তালিকা সরকার করতে পারেনি। সুতরাং আগে তালিকাটা হোক, তারপর মুক্তিযোদ্ধা সন্তান, পরিবার কারা সুযোগ পাবে। এবং আমি ব্যক্তিগতভাবে দাবি করি মুক্তিযোদ্ধা পরিবারকে, মুক্তিযোদ্ধার সন্তানদের যে সুযোগ দেওয়া হবে, একই সুযোগ শহীদ পরিবারের সদস্যদেরও দেওয়া উচিত। জি, এস এম কামাল হোসেন, আপনি যে শুনছিলেন, আমি বলি, আপনার বলতে দেন, আমার কথা শেষ। আদালতের যে বিষয় আছে সেই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কুঠা প্রসঙ্গে আমি কোনো কথা বলতেছি না। আমাদের দলের সাধারণ সম্পাদক, আমাদের দলের সাধারণ সম্পাদক কোঠা নিয়ে কথা বলে দিয়েছেন, এটাই আমাদের বক্তব্য, একদম দলীয় বক্তব্য। কিন্তু আমি যখন এই আলোচনা, না, উনি আর একটা কথা বলছেন, আমি শেষ করে নাই। উনি কথা প্রসঙ্গে বলেছেন যে আওয়ামী লীগ সমস্যা আছে রেল চুক্তি এবং করিডোর নিয়ে। বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন করিডোর ব্যবহার করতে দেয় না। উনি ভুল ইনফরমেশন দিয়েছেন। আমি কি কথা বলতে দেন আমার, না আমার কথা বলতে দেন প্লিজ, না ব্যাখ্যার দরকার নেই। উনি যেটা বলেছেন, আওয়ামী লীগ এই দেশের জনগণের সাথে চুক্তি করে। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের করিডোর হিসাবে ব্যবহার করতে কখনো দেয়নি। যখন শান্তি চুক্তি হয়েছিল, যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিদিন একটা না একটা লাশ পড়তো, মায়ের কোল খালি হতো, জিয়া থেকে খালেদা জিয়া পর্যন্ত এরশাদ পারেনি 21 বছর ওই এলাকাকে শান্ত করতে। 6 মাসে 2 বছরের মাথায় এসে বঙ্গবন্ধুর টানে শান্তি চুক্তি করেছিলেন। তখন খালেদা জিয়া বলেছেন ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। আওয়ামী লীগ অর্জন করেছে 96 সালে 21 বছর পর্যন্ত গঙ্গার পানি চুক্তি করতে পারেনি। বরং জিয়াউর রহমান 24,000 কিউসেক পানি ছেড়ে দিয়ে এসেছিল, 20,000 কিউসেক এনেছিল, 44,000 কিউসেক পানি এনেছিল বঙ্গবন্ধুর সময়। আর বঙ্গবন্ধুর টানায় জননেত্রী শেখ হাসিনা 6 মাসের ভিতর ক্ষমতা আসার পর 6 মাসের ভিতর গঙ্গার চুক্তি করেছিলেন, 30 বছরের চুক্তি করেছিলেন। 28 বছর সীমান্ত চুক্তি করতে পারেনি, ছিটমহল চুক্তি করতে পারেনি। বঙ্গবন্ধুর তনায় সেই চুক্তি করেছেন ভারতে সকল বিরোধী দলকে তার পার্সোনাল ডিপ্লোমেসি দিয়ে ভারতের। আমি শেষ করতে দেন আমার। যারা বলেন তারা ভারত থেকে কি এনেছেন, একজন সাংবাদিক দৈনিক প্রতিদিনের মতো পত্রিকা হেডলাইন লিখেছিল যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা ক্ষমতা এসেছেন, জিয়াউর রহমান পেয়েছিলেন একটা প্যান্ট পিস উপহার, আর এরশাদ সাহেব 2টা গাবি উপহার পেয়েছিলেন, আর খালেদা জিয়া পুশ ব্যাকের সমঝোতা স্মারক করেছিলেন, আর মঈন আহমেদ একটা ঘোড়া এনেছিলেন। আপনি যে ট্রানজিটের কথা বলেন, 92 সালে কর্নেল অলি সাহেব যোগাযোগ মন্ত্রী হিসাবে গিয়েছিলেন ভারতে, সমঝোতা স্মারক করেছিলেন। সেখানে বলেছিলেন যে ভারত বাংলাদেশের ভিতর দিয়ে ভারতীয় পণ্য যাতায়াত করতে পারে, 92 সালে। আর রিয়াজ রহমান 2001 সালে নির্বাচনের আগে গিয়েছিলেন 46 জন সদস্য নিয়ে। সেদিন তিনি বলেছিলেন
যে বিএনপি ক্ষমতা গেলে গ্যাস দেবে, শুধু তাই নয়, এই ট্রানজিট সকল ধরনের ট্রানজিট সুবিধা দেওয়া হবে। বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের কাছেও কিছু দেয়, ভারতের কাছে আদায় করে। ঠিক আছে, এটা করিডোর হিসাবে ব্যবহৃত হয়। আচ্ছা, আমি একটু উনি যে লাইনটা বলে এটা ঠিক বলেন, করিডোর হিসাবে ব্যবহৃত হয়। এবং এই নিয়ে আওয়ামী লীগ কোনো সংকটে নাই। আচ্ছা, আমি বলছি যে আমাদের রাজনীতিতে সন্দেহ অবিশ্বাসটা এমন, ছাত্রদের আন্দোলন নিয়ে আওয়ামী লীগ একভাবে দেখে, বিএনপি আরেকভাবে দেখে। আমি সেই কথাটাই বলছি, আমার এখানে কোনো বক্তব্য নেই যে আওয়ামী লীগ বিরোধীরা মনে করে যে এটি সরকারের পাতানো, আওয়ামী লীগ মনে করে যে এটি বিএনপি বা আওয়ামী লীগ বিরোধী যারা তারা তৃতীয় পক্ষ হয়ে এই আন্দোলনের ইন্ধন যোগাচ্ছে। আমি বলছি ছাত্রদের একটা ন্যায্য আন্দোলনকে এইভাবে দেখা হয়। এখানে আওয়ামী লীগ করিডোর দিয়েছে না আওয়ামী লীগ কি দিয়েছে বা কি এনেছে, আমি সেই বিতর্কে যাইনি। দৃষ্টিভঙ্গিটা বলেছি উভয় পক্ষ এই জায়গা থেকেই। বরং কামাল ভাই, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে সালাম ভাই উল্লেখ করছিলেন যে অন্যরা দ্রব্যমূল্য থেকে শুরু করে নানান প্রসঙ্গ নিয়ে যেখানে মাঠেই দাঁড়াতে পারে না, সেখানে 4-5 দিন ধরে আন্দোলন চলছে, রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, ঢাকার বাইরে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে, সেটা কি করে সম্ভব হচ্ছে? আমি একটু বলি তাহলে, যেটা উত্তর দেওয়া চাইছে, সালাম ভাইয়ের শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক, অসুবিধা নাই। সালাম ভাই তো এক নিয়ন্ত্রণে থাকবে না, কারণ 28 অক্টোবর সালাম ভাইয়ের নিয়ন্ত্রণে ছিল না, 28 অক্টোবর মির্জা ফখরুলের নিয়ন্ত্রণে ছিল না বলেই সালাম ভাইদের মিনিমাম ধরেন 50,000 উপর লোক উপস্থিত ছিল, সালাম ভাইরা বলে 5 লক্ষ, আমি ধরেই নিলাম। সেই জমায়েতকে সালাম ভাইরা কাজে লাগাইতে পারেন নাই, কারণ সালাম ভাইয়ের যারা নিয়ন্ত্রণ ছিল, সালাম ভাইদের আন্দোলনের নিয়ন্ত্রণ শক্তি হচ্ছে লন্ডনে। উনি যেভাবে নির্দেশনা দেন সেইভাবে, যার ফলে প্রধান বিচারপতির বাড়ি হামলা হইল, পুলিশ পিটিয়ে হত্যা করা হইলো, আপনি সাংবাদিকদের পিঠে আহত করা হইলো, অ্যাম্বুলেন্স হামলা করলো, সালাম ভাইরা বাধ্য হইলো পালিয়ে যেতে। জি সালাম ভাই, শুনছিলেন তো কামাল ভাই বলছেন কি কারণে আসলে দাঁড়াতে পারেন না আপনারা, নিয়ন্ত্রণে থাকেন আপনাদের? এখন নিয়ন্ত্রণ মানে কি, আর এটা আমি যেটা সবসময় যেটা বলি যে আজকেও আমার ভাই কামাল সাহেব যেটা বললো যে কাজে লাগাতে পারিনি, অর্থাৎ কি কাজে লাগাতে পারতাম আমরা লোক এখানে আসছে, 5 লাখ হোক 10 লাখ হোক 50,000 যাই হোক, আমরা কি যেন লাগাতে পারতাম। আমাদের তো কথা হলো যে সেটা একটা সমাবেশ ছিল, সেখান থেকে পরবর্তী একটা কর্মসূচি আমাদের দেওয়া হবে, সেখানে অন্য কোনো কাজে লাগানোর তো ব্যাপার ছিল না, অন্য কাজে লাগাইছে সরকার, অর্থাৎ আওয়ামী লীগ। যে সমাবেশ হওয়ার এখানে পূর্ব মুহূর্ত থেকেই তারা মারামারি শুরু করে দিছে সেখানে, যাতে যাতে বিএনপি ওই সময় থেকেই এরপর আর ওই ইলেকশন প্রসেসে যাতে না থাকতে পারে, যাতে ইলেকশনের নামে তারা একটা প্রহসন করে যেতে পারে বিএনপিকে মাঠ ছাড়া করে। তারা সেটা করছে, এটা হলো পূর্ব পরিকল্পিত। মনে করেন 2 ঘন্টার মধ্যে কয়েক হাজার লোকের, ছাত্রদের আন্দোলন চাইলেই কালকে আওয়ামী লীগ দমিয়ে ফেলতে পারে, ন্যাচারালি এটা কয়েক হাজার মামলা দিল, মনে করেন আমার বিরুদ্ধে 12টা মামলা দিল বিভিন্ন থানায়। তো এটা ওই মুহূর্তে কয়েক হাজার মামলা, কয়েক হাজার মানে আসামির বিরুদ্ধে 2 ঘন্টার মধ্যে ঠিক করে ফেললো যে ওই জায়গায় করছে, ওই জায়গায় এটা করছে, ওই জায়গায় এটা করছে। কিন্তু এটা না, এটা হলো আগে থেকেই তারা একটা প্ল্যান করে যে বিএনপিকে কিভাবে ইলেকশনের প্রসেস থেকে দূরে সরানো যায় এবং আমরা যাতে বিএনপিকে বাদ দিয়ে ইলেকশনটা করে ফেলতে পারি। এটা হলো নামকে অবস্থা একটা অক্টোবরের মুভমেন্ট নিয়ে যেটা মাঠে না থাকতে পারার কারণে আমরা বিএনপি 2 জন নেতার বক্তব্য আমি পাই, যে 2 জন নেতার বক্তব্য এরকম ছিল যে আসলে সেই সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে করে অনেকেই মনে করেন আপনাদের দলে যে তরুণদেরকে আসলে এক মাঠে নামানো যায়নি এবং পাল্টা মিছিল নিয়ে দাঁড়ানো যায়নি। না, ওই যে পাল্টা মিছিল যেটা বললেন, আমাদের তো মিছিলের প্রোগ্রাম ছিল না, আমাদের মিছিলের প্রোগ্রাম ছিল, আমরা কি ঘোষণা করছিলাম? মিছিলের প্রোগ্রাম তো আমার ছিল না, আমাদের সমাবেশের প্রোগ্রাম। এবং সেখানে মাইকে আমরা পরিষ্কার, আমি নিজে বলছি যে আমরা যেহেতু পরে 2 দিন পরে আমাদের একটা প্রোগ্রাম, অর্থাৎ এখানে প্রোগ্রাম হবে 2 দিন পরে আমরা মিছিলের প্রোগ্রাম দিব, সেইখান থেকে ঘোষণা হবে। এবং আমরা বললাম যে আমরা এই মিটিংটা আরও আর্লি শেষ করে দিব যাতে লোকজন
যাতে যার যার এলাকায় চলে যেতে পারে। কাজে মিছিলের প্রোগ্রাম তো ছিল না, কাজে মিছিল করার কথাটা কিভাবে আসে? কাজে তারাই বা এটা কেন বলে? আমরা তো বললামই যে ওইখানে সরকার সেটাতে ষড়যন্ত্র করে এই জিনিসটাকে করছে। এখানে তো বিএনপির কোনো ষড়যন্ত্র ছিল না, ষড়যন্ত্র হলো সরকারের। আর আরেকটা জিনিস যেটা ভাই আরও কিছু কথা বললেন, যেটা যে আলোচনার প্রসঙ্গে না আসলো, যেটা আলোচনা নিয়ে আসলো, যে পার্বত্য চট্টগ্রামে কিন্তু জিয়া রহমানই শান্তি ফিরে আনছিলেন। যখন স্বাধীনতার পরে যখন পার্লামেন্টে যখন ঘোষণা হলো, বললো তোরা সবাই বাঙালি হয়ে যা, তখন কিন্তু উপেন্দ্রলাল চাকমা সেই পার্বত্য চট্টগ্রাম সেনে বললো না, আমি তো বাঙালি না, আমি বাঙালি হব কেন? তাই না? এটা নিয়ে কিন্তু তখন সেখান থেকে আনরেস্ট অবস্থা শুরু হইলো সেই এলাকায়। এবং সেই এলাকায় সে আনরেস্ট অবস্থাটা কিন্তু জিয়া রহমানের ক্রেডিট দিতে হবে, যে সে আনরেস্ট অবস্থা থেকে দূর করতে পারছে, যে সবাইকে বলছে না, যার যার ধর্ম, যার যার জাতি গোষ্ঠী সবাই থাকবে, কিন্তু আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশের নাগরিক। আজকে আওয়ামী লীগ স্বীকার না, আওয়ামী লীগ মুখে মুখে বলে বাঙালি জাতীয়তাবাদ, কিন্তু পাসপোর্ট খুললে দেখেন জাতীয়তাবাদের জায়গায় বাংলাদেশেই কিন্তু লিখতে হয়। তো এই জন্য যে কাজেই এটা জিয়া রহমানের দোষ, বলছে জিয়া রহমানের ক্রেডিট দিতে হবে যে সেই প্রবলেমটা অনেক কমায় আনছিল, সলভ করে আনছিল। কারণ ওইটা নিয়ে ষড়যন্ত্র চলতেছে, যেটা এখনও আমরা বলছিলাম যে প্রধানমন্ত্রী কিন্তু এর মধ্যে একটা খুব প্রশ্ন বলছে যে ওই অঞ্চলটা নিয়ে হইতেছে, আরেকটা দেশ চায়। আমরা তো বলছিলাম কারা চায় বলেন, উনি যখন বলছে এই কথাটা, তাহলে ওইটাও বলা উচিত ছিল কারা চায়। তাহলে সেটা তো আমরা তো এই দেশের যুদ্ধ করছি, আমরা নাগরিক, আমরা তো ওটা চাইতে পারি না। যদি কেউ বলে তাহলে তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো, এটা তো আমার জাতীয় দায়িত্ব। কাজে উনি একটা বলে দিল, কিন্তু খোলাসা করলো না বা স্পেসিফিক করলো না যে কারা চায়, সেটা তো বলা উচিত। এর জন্যই মানে এই কথাগুলো বলা। আরেকটা হলো যে শোনেন, ভারত আমাদেরকে সাহায্য করছে, অবশ্যই আমরা তার প্রতি ঋণী, কিন্তু বর্তমানে তার মানে তো এই না যে ভারত আমাদের কাছে যা চাবে সাই হবে। আমরা তো চাই যে তার সাথে সম্পর্ক আমাদের সবসময় ভালো থাক, আরেকটা হলো না, শেষ করতে দেন, যেহেতু এটা আসছে যে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী বলছে যে ভারতকে উনি যা দিচ্ছেন কেউ দিতে পারবে না। কি দিচ্ছেন তাহলে সেটা বলুক। আরেকটা হলো যে এটা তো পরিষ্কার কথা যে আজকে ভারতের সাথে তো আরো অনেকের সীমান্ত আছে না, বাংলাদেশ ছাড়াও। কোন সীমান্তে কি এরকম সীমান্ত হত্যা হয়? আর সীমান্ত হত্যা হওয়ার পরে মন্ত্রী যখন বলে যে একটা ব্ল্যাক মার্কেটার গেলে, ব্ল্যাক মার্কেটিং করতে গেলে তো তারা গুলি করবে, রে হাউ কাম? এটা তো কোনো রাইট নাই। কাজেই আজকে স্বাধীন যদি একটা ইলেক্টেড গভর্নমেন্ট হলে যেভাবে সাহস করে, প্রতিবেশী তো আমি পাল্টাতে পারবো না, কিন্তু প্রতিবেশীর কাছ থেকে আমার সমমর্যাদা তো আমরা আর্ন করবো। আজকে যে ওই পানির সমস্যা করলাম, পানির সমস্যা তো বাংলাদেশ যে এখন যে ভাইসা যাইতেছে, এটা কারা বাসায় দিতেছে? ভারত বাসায় দিতেছে। শুকনো কামলে আমাদের পানি দেয় না, আর তারপরে বর্ষার আমলে সব পানি ছেড়ে দিয়ে আমার বাসায় দেয়। পানির তো একটা প্রবলেমও সলভ হচ্ছে না। এবং কোনো ভারতের সাথে যেগুলো বাংলাদেশের স্বার্থে কোনো প্রবলেমই এই পর্যন্ত আমরা সেখান থেকে আদায় করতে পারি নাই। এবং এখন কি দেখাইতেছি, ওই যে তিস্তার পানি বইটাকে যেই চায় না, পশ্চিমবঙ্গ চায় না। আরে ভাই, এটা লোকাল বা এটা স্টেট গভর্নমেন্টের কোনো ব্যাপার না, আমার সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। একটু থামাই, আমাকে থামাতে হচ্ছে, আমি বিরতির পরে আপনাকে সময় দিচ্ছি। আমি বিরতি নেওয়ার পর, যেহেতু আপনারা আমাদের মূল প্রসঙ্গ থেকে একটু সরে গিয়ে আমরা অনেক দূর চলে গেছি, চীন ভারত পর্যন্ত গেছি, তাহলে ঠিক আছে, চীন ভারত নিয়ে আলোচনা একটু করি। শেষ পারবে যে চীনের সফরটা নিয়ে যে আমরা আসলে বাংলাদেশের জাতীয় স্বার্থ, দিন শেষে বাংলাদেশের জাতীয় স্বার্থ, সেটা আসলে কতটুকু অর্জিত হবে, আমি খুব বেশি হয়তো সময় পাবো না। তারপরও কালকে হয়তো প্রধানমন্ত্রীর দুটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে, তারপরে আমরা হয়তো বিস্তারিত জানতে পারবো। কালকে আমরা আবার বিস্তারিত আলোচনা করবো, কিন্তু আজকে একটু প্রারম্ভিকভাবে ছোট্ট একটু আলোচনা করে দিতে চাই বিরতির পর ফিরে এসে। নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। এস এম কামাল, আপনি যোগ করতে চাইছিলেন। আমরা কোটা থেকে একটু সরে গিয়েছি, কিন্তু তারপরেও যদি আপনি চীন প্রসঙ্গটি এসেছে, ভারত প্রসঙ্গটি এসেছে, তাহলে যদি একটু আমাকে ক্লিয়ার করেন। এস এম কামাল, আমি আপনার বলি, দেখেন সালাম ভাই যে কথাটা বলছে, জিয়া রহমান কেমন রাখছে, আমি এই প্রসঙ্গে বলি নাই। জিয়া রহমান পার্বত্য চট্টগ্রাম কেমন রাখছে, আমি এই প্রসঙ্গে বলি নাই। আমি বলছি পার্বত্য চট্টগ্রামে 21টা বছর
প্রতিদিন একটা না একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক জীবন দিয়েছে। আপনি সেদিনকে এটা নিয়ে কোনো আপত্তি নেই, কারণ ভাই আপনি আওয়ামী লীগের পক্ষে, বিএনপির পক্ষে, রাষ্ট্রীয় স্বার্থ, জাতীয় স্বার্থ নিয়ে কোন দেশে কি আলোচনা করেছে সেটা নিশ্চয়ই বলবেন। শেষ করতে দেন। আমি যেটা বলছি যে এই যখন শান্তি চুক্তি হয় তখনও বেগম খালেদা জিয়া বলছিল ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে। উনি তখন ফেনীর এমপি, ভারত কিন্তু হয়নি। এই ধরনের পলিটিক্যাল রিটরিক আমাদের দেশে অ্যাভেলেবল আছে। এই কারণে এই পলিটিক্যাল কথাবার্তা বলতেছে আজকে। আমার কথা কি রাজনৈতিক কথাবার্তা। আর যেটা বললেন, দেখেন সমস্ত চুক্তিগুলো আওয়ামী লীগের আমলে এসে উনি যেটা বললেন আমি আপনার কি করে দেখাইতে পারি। 2001 থেকে 2006 সীমান্ত যত হত্যা হয়েছে, 2009 থেকে 2023 পর্যন্ত তার চেয়ে কম হত্যাকাণ্ড হয়েছে। আমি বলিনি যে সীমান্ত হত্যাকাণ্ড হচ্ছে না। আপনার সাথে আইন ও সালিসের তথ্য তো মেলে না। না, আমি বলছি দেখেন, আপনি খুঁজে দেখেন 2009 থেকে 2013 আপনি খোঁজেন, 24 পর্যন্ত আমার কাছে 23 পর্যন্ত ডাটা আছে। আমার কাছে দেখেন, ওই তো 23 পর্যন্ত ডাটা আমার কাছে আছে। আমার সময় দিলে বাইর করতে পারবো, আপনি খুঁজে দেখেন। আমি দেখেছি হ্যাঁ, যে কয়জন হয়েছে তার চাইতে 1 থেকে 6 বেশি হত্যাকাণ্ড হয়েছে। আমি বললাম আপনি খুঁজে দেখেন। ওকে, ঠিক আছে। আপনি কিন্তু তারপর আমি বলি না যে সীমান্ত হত্যাকাণ্ড, কিন্তু সরকার প্রতিবাদ করে। সীমান্ত হত্যাকাণ্ড হচ্ছে না, আমি অস্বীকার করি না। সেটা কমিয়ে আনার জন্য সরকার চেষ্টা করছে। কোন রকমের কোন ধরনের ছাড় দেওয়া হয় না। আর চীনের সফর সংক্ষিপ্ত হওয়ার কোনো কারণ না, চীনের সব সংক্ষিপ্ত হওয়ার কারণ কেন, চীনের সাথে যাদের সাথে বৈঠক হওয়ার কথা গতকাল তাদের সাথে বৈঠক হচ্ছে। ঠিক আছে না? উনি, আমরা যতদূর জানি যে উনি 11 তারিখে পৌঁছাবে, অর্থাৎ রাত্রে পৌঁছাবে, অনেক রাত্রে পৌঁছাবে। ঠিক আছে না? সফর ওনার কালকে যে দুইজনের সাথে দেখা করার কথা, এই দুইটা গুরুত্বপূর্ণ মিটিং, এই মিটিং শেষে বোঝা যাবে যে চীনের সাথে আমাদের কি কি সমঝোতা স্মারক স্বাক্ষর হলো। তিস্তার ব্যাপারটা কি নাই? আমি তিস্তার ব্যাপার তো ভারত এখানে তিস্তার ব্যাপারে তো টেকনিক্যাল নিয়োগ দিচ্ছে। আমরা মনে করব যে যার কাছে বেশি সুবিধা পাবো, সেই ক্ষেত্রে যদি মনে করি ভারত আমার প্রতিবেশী, সে যদি আমার তিস্তার সমাধান, তিস্তার ব্যারেজ করে দিতে পারে, আমি আগে ভারতের সাথে করব। আমি এটা ব্যক্তিগত অপিনিয়ন, সরকার কি করবে জানি না। আমি যদি মনে করি যে ভারত যদি আমার তিস্তা করে দিতে পারে, তিস্তা চুক্তি করতে পারে, তাহলে আমি আগে ভারতের সাথে করবো। তাহলে চীন সফরে কতটুকু জাতীয় স্বার্থ রক্ষা হবে বলে আপনি মনে করেন? এটা তো আমরা যেটা সরকার বলে গেছে বা যতটুকু বলতেছে যে চীনের কাছে গেছি তো যে কিছু টাকা পয়সার জন্য, কারণ আজকের ব্যাংকগুলো সব খালি হয়ে গেছে। আজকে সরকার চালাইতে যা কষ্ট হচ্ছে, তাই না? আজকে যে টাকা থাকে রিজার্ভে থাকার কথা, সে রিজার্ভ আজকে টান পড়ে গেছে। মেইন বিষয়টা তো ওইটাই। যে এখন কতটুকু তারা কি আনতে পারলো কি পারলো না, সেটা যখন শেষ হবে তখন আমরা বুঝতে পারবো। এখানে আরেকটা যে জিনিসটা বললে যে তিস্তার ব্যাপারটা, প্রথমত তো আগে ডিসাইড হইতে হবে ভাই, ব্যারেজ তো পরে। আমার কথা হলো তিস্তার পানি আমি কতটুকু পাবো আগে ওইটা ফাইনাল হইতে হবে। তো ওইটাই তো হচ্ছে না। ওইটা না হয়ে আমার এনে ব্যারেজ করা কে করবে, চীন করবে না ভারত করবে, এটা তো পরে। আগে ভারত আমাকে কতটুকু পানি দিবে সেটা তো আগে ডিসাইড হইতে হবে, সেটাই তো নাই। কিন্তু প্রকল্পের জায়গায় অনেকের কথা শুনেছি যে প্রকল্পের বিষয়ে যখন চীন আগ্রহ দেখালো এবং পরবর্তীতে যখন ভারত ঢুকে পড়লো এইটাতেও আগ্রহ নিয়ে, তখন অনেকেই আমি বলতে শুনেছি যে এটাকে তারা মনে করছেন যে তিস্তা আবারও ঝুলে গেল। প্রকল্পটা এটা তো ঝুলে গেল, প্লাস এখানে হলো যে এটা একটা মূল জায়গা থেকে তিস্তাকে সরায় আনা, অর্থাৎ তিস্তার পানি যে আমি পাচ্ছি না, আগে যে এটা যে বন্টন হওয়া দরকার, এটা জায়গায় ক্লিয়ার হওয়া দরকার, ওইটা না বাদ দিয়ে এখন আমি ওই ব্যারেজটা কীভাবে করব, ওইটাকে কাজ কীভাবে হবে, টাকা কে দিবে, ওইটাকে কন্ট্রাক্টারই কে পাবে, এটা তো পরের ব্যাপার। আমার সাথে পরিষ্কার কথা যে আগে ভারতের সাথে যে আমার এর আগে যখন মোদি সাহেব এখানে ইলেক্টেড হওয়ার পরে আসলো, বললো যে সব রেডি, মানে চুক্তি হয়ে যাবে, তো সেটা কই? তার মধ্যে কত বছর চলে গেল। কি বললো পশ্চিমবঙ্গ বাধা দিচ্ছে। এবার পশ্চিমবঙ্গ কি দিচ্ছে না দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আমার সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। এখন ঢাকা শহরের মেয়র বলবে যে আমি এখন গভর্নমেন্ট একটা চুক্তি করতে গেলে বলছে না আমি এখানে এই রাস্তায় আমার খাবার হইতেছে, এটা আমি দিব না। এটা তো আমাকে বোঝানোর ব্যাপার না। কাজেই তিস্তার ব্যাপারটা হলো পরিষ্কার কথা এইটা একটা। এই জন্যই আপনি যে কোনো কিছু, যেটা আমরা বারবার বলতেছি যে একটা ইলেকটেড গভর্নমেন্ট যদি হয়, জনগণের রায়ের উপরে যদি সরকারটা নির্বাচিত হয়ে আসে, সে যতটুকু স্ট্রংলি কথা বলতে পারে, বার্গেন করতে পারে, তখন হোল কান্ট্রি তার সাথে থাকে, বিরোধী দল সহ থাকে। কারণ এগুলো তো জাতীয় ইস্যু। এই জাতীয় ইস্যুতে তো আজকে তিস্তার ব্যাপারে
বিএনপি বলবে না কেন, বা আজকে কমিউনিস্ট পার্টি বলবে না কেন, বা আজকে অন্য পার্টি, সবাই তো এখানে আমাদের স্বার্থ জড়িত আছে। সবারই কিন্তু এখানে আওয়ামী লীগের একা স্বার্থ না, রাষ্ট্রীয় স্বার্থ, জাতীয় স্বার্থ বড় বিপদ। আমি 30 সেকেন্ডে একটু উত্তর দিই। 30 সেকেন্ডে বলতেছি, আপনাকে দিতে গেলে আবার সোরা ভাই না 30 সেকেন্ডে উত্তর দেন। যেটা ভাই বললেন যে যদি নির্বাচিত সরকার আর জাতির স্বার্থ দেখে, তাহলে 96 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার পর যখন উনি ফারাক্কার কথা ভুলে গেলেন, এসে বললেন, তাহলে ওই সরকার তো জনগণের ভোটেই ছিল না। ফারাক্কার সমস্যার কথা ভুলে গেলেন, ফারাক্কার ক্ষমতা ভুলেই গেলেন। একটা চুক্তি ওনারা করতে পারেন, রাষ্ট্রীয় প্রোটোকলে যে যখন আলোচনা হয় তখন কিন্তু ওইখানে প্রধানমন্ত্রী ভুলে যাওয়ার ব্যাপার না, তার যে সচিব থাকে বা মন্ত্রী থাকে কনসার্ন, তারা কিন্তু আলোচনার টপিকসটা থাকে, আমাদের রাজনৈতিক বন্ধুদের সঙ্গে আলোচনা করলে সমস্যাটা হলো যে তারা, আমি সাংবাদিক হিসেবে বলছি, সাংবাদিকদের অনেক ভুল আছে, তারা যে সবই তারা ফেরেশতা তা নয়, কিন্তু রাজনৈতিক বন্ধুরা যেটা হয় তার দলের বা সরকারের কোনো ভুল দেখে না। এটা সালাম ভাইয়ের ক্ষেত্রে যেমন সত্য, কামাল ভাইয়ের ক্ষেত্রেও সত্য। সালাম ভাই যেন বললেন যে জিয়াউর রহমান পারভেজ চট্টগ্রাম শান্তি আনার চেষ্টা করছে। জিয়াউর রহমান তো 4 লাখ বাঙালিকে সেখানে পাঠিয়ে প্রথম গোলযোগটা গেলো, যে যুদ্ধ অবস্থা তৈরি করলো, শান্তি বাহিনী তৈরি হলো সে কারণে। এটি শান্তি বাহিনী ওই সময় হয়নি, আচ্ছা শান্তি বাহিনী সশস্ত্র বাহিনী তখনই আজকের মতো অনুষ্ঠান শেষ, কাল আবার দেখা হবে।